ভাইয়া কোথায় শুভা? তোরা তো একসাথেই বেরোলি। সুভারও চিন্তা এবার হচ্ছে, সত্যি তো অর্ণ আসছে না কেন? এই অচেনা জায়গা ঝড় বৃষ্টির মধ্যে অর্ণ কোথায় গেল? এত সময় তো চলে আসার কথা, কোনো ক্ষতি হলো না তো? কথাটা ভাবনায় আসতে গলা শুকিয়ে কাঠ সুভার। কিরণকে কিছু না বলে দ্রুত গিয়ে বিছানায় ফেলে রাখা ফোনটা হাতে নিয়েছে। একের পর এক কল দিয়ে যাচ্ছে অর্ণর নাম্বারে। বারবার ফোন বন্ধ দেখাচ্ছে সুভার। মনে হলো অরণ্য আছে আদৃশের সাথে। দেরি না করে কল দিতে যাচ্ছিল আদৃশের নামে, ঠিক তখনই সুভার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে আদৃশ। ডাকছে সে অরণ্যকে। বুঝতে বাকি নেই সুভার আর কিরণের, অরণ্য এখনো ফেরেনি। বারবার মাথার মধ্যে একটা কথাই আসছে, কিন্তু এই অজানা জায়গায় অরণ্য গেলটা কোথায়? ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে সুভা, চিন্তা হচ্ছে ওর। কিরণ বুঝতে পারছে সুভার মনের অবস্থা, কাছে এসে বসেছে কিছু বলবে বলে। কিরণের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে উঠেছে সুভা। তোর ভাইয়া কোথায় কিরণ? এই অচেনা জায়গায় আমি ওনাকে কোথায় খুঁজবো এখন? আমরা আছি তো, সবাই মিলে খুঁজে নিব। এত টেনশন করিস না, ভাইয়ার কিছুই হয়নি। কিরণ সুভাকে শান্ত করার জন্য বলেছে কথাটা, কিন্তু মনে মনে যে প্রচন্ড ভয় হচ্ছে ওর। এত সময় হয়ে গেল অর্ণ আসছে না কেন? 100টার বেশি কল দিয়েছে, হয়তো একবারও অর্ণ রিসিভ করেনি। এমন তো আগে কখনো করেনি। চিন্তা হচ্ছে কিরণে। সুভাকে বসিয়ে রেখে আদৃশের সাথে কথা বলতে চলে গেছে নিজের রুমে। আদৃশ কিরণকে বুঝিয়ে বলেছে শান্ত থাকতে। সে দেখছে অর্ণ কোথায়। কিরণও তার আর প্রশ্ন করেনি, বিরক্ত করেনি আদৃশকে। নিজের রুমে চলে গেছে সে। ধপধপে সাদা বিছানায় উপর হয়ে শুয়ে আছে কিয়ান। কিরণ যে ওর পাশে নেই মাত্রই খেয়াল করলো। উঠে বসতে জানালার সামনে দাঁড়িয়ে থাকা কিরণের চিন্তিত মুখশ্রীটা নজরে আসলো তার। চিন্তা হলো কিয়ানের। কিরণের কি মন খারাপ হলো কোনো কারণে? বিছানা থেকে উঠে কিয়ান হেঁটে গেল কিরণের কাছে। পিছন থেকে জড়িয়ে ধরল কিরণকে, নিজের মুখ ডুবিয়ে দিয়েছে কিরণের গলায়। কিরণের ভালো লাগছে না কিছুই। কিয়ানকে সরিয়ে দিয়েছে নিজের থেকে। কিরণের এমন আচরণ রাগ হলো কিয়ানের। ফ্রিকুচকে কিরণের দিকে তাকালো সে। হাত ধরে একটানে নিয়ে আসলো নিজের কাছে। রেগে কিছু বলতে যাবে তখনই চোখে পড়লো কিরণের ছলছল চোখ জোড়া। নিজের দু হাতের আজলা কিরণের ছোট্ট মুখটি নিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করলো কিয়ান। কি হয়েছে রাগিনী? শরীর খারাপ তোমার? কিরণ হুট করে জড়িয়ে ধরলো কিয়ানকে। কিয়ানের বুকে মাথা রেখে ঝুঁকড়ে কেঁদে উঠলো সে। কিয়ান হাত বুলালো কিরণের মাথায়, শান্ত কণ্ঠে বলল ওকে। কি সমস্যা হয়েছে আমাকে বলো। কান্নারত অবস্থাতে উত্তর দিল কিরণ। আমার ভাইয়াকে এনে দিন। কিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস চাল। কিরণকে নিজের থেকে দূরে সরে বিছানার কাছে যেতে যেতে বলল, তোমার দামড়া ভাইকে আমি এনে দেবো কিভাবে? নিজে গিয়েছে, নিজে চলে আসবে, অপেক্ষা করো। ভাইয়ার ফোন বন্ধ, সে বিকেলে বেরিয়েছিল, এখন 9টা বাজতে চললো। কিয়ানের কপালে ফাঁস পড়লো। এই অপরিচিত জায়গা অর্ণ একা একা কোথায় গেল? অর্ণ কি কোনো বিপদে পড়লো? কথাটা ভাবনা আসতে সুভার জন্য চিন্তা হলো কিয়ানের। কিরণের কাছে জিজ্ঞাসা করলো, সুভা কোথায়? কিরণের মনে মনে রাগ হলো কিয়ানের কাছে। নিজের বোনের জন্য কত চিন্তা, অথচ তার ভাইয়ের কথা বলতে মুখটাকে কেমন যেন বানিয়ে রেখেছিল। উত্তর না পেয়ে কিরণকে আবার জিজ্ঞেস করেছে কিয়ান। মাথায় হাত চেপে বলল কিরণ, ও রুমেই আছে, কিন্তু আমার ভাইয়া কোথায় গেল? আমি খারাপ স্বপ্ন দেখেছি, বিশ্বাস করুন, ভাইয়ার কিছু হলো না তো? সুভা মাত্র এসে দাঁড়িয়েছিল কিয়ানদের দরজার সামনে। কিরণের কথাটা কানে যেতে কয়েক পা পিছিয়ে গেল সে। রিসোর্টের কর্মচারীদের সাথে কথা হলো সুভার। এখানে নাকি এমন দিনে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। তে খচখচ করছে সুভার। অরণ্য ঠিক আছে তো? এই আঁকাবাঁকা রাস্তায় বৃষ্টির দিনে হাঁটাও তো বিপজ্জনক। মাথাটা ধরে এসেছে সুভার। কান্না করতে ইচ্ছে করছে ওর। মাকে হারিয়েছে, কাছের মানুষ হারানোর কষ্ট কেমন ভালো করেই বুঝেছে সে। অরণ্যকে কোনোভাবে হারাতে চায় না সুভা। কঠোর সুবাও কেমন নরম হয়ে গেছে অরণ্যর ভালোবাসায়। অরণ্যকে ছাড়া তার বাঁচাও দায় হয়ে পড়বে। সুভার মাথাটা ঘুরছে। দরজার সাথে হেলান দেওয়া অবস্থায় ছিল। এসে ভাবতে ভাবতে মেঝেতে বসে শব্দ করে কান্না করে দিয়েছে। কিয়ানের কানে আসলো বোনের কান্নার আওয়াজ। কিরণের সাথে কথা বলা রেখে ছুটে আসলো সুভার কাছে। কিরণ এসেছে কিয়ানের পিছু পিছু। সুভাকে হাত ধরে তুলে বসিয়ে নিয়েছে সোফায়। সুভার কান্না কারণ বুঝতে সমস্যা হয়নি কিয়ানের। কিয়ান অবাক হচ্ছে অরণ্যের প্রতি সুভার ভালোবাসা দেখে। এই সুভাই
কিনা অন্যের উপর রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল। কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল কিয়া। নিজের হাতের সাহায্যে বোনের চোখের পানি মুছে দিয়ে তাকে শান্ত থাকতে বলেছে কিয়া। সুভা যে ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড করছে, বমি বমি পাচ্ছে বারবার। সুভা উঠে দাঁড়িয়ে ছিল, নিজের রুমে যাবে বলে হাঁটতে গিয়ে পড়ে যেতে নিলে কিয়ান ধরে নিয়েছে তাকে। আদৃশকে ডাকতে পাঠিয়েছে কিরণকে। বেশ অনেকক্ষণ হলো আদৃশের জন্য অপেক্ষা করেছে কিয়ান। বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ও। বাইরে বৃষ্টির তাণ্ডব কমে গিয়েছে, প্রকৃতিতে এখন শান্ত হয়েছে অনেকটাই। আদৃশ আসছে না দেখে নিজেই ওকে ডাকতে গিয়েছিল কিয়ান। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মিহিকে দেখতে পেল। কিয়ান জানে মিহি এখানের হসপিটালে জব করে, তাই অবাক হয়নি মিহিকে দেখে, বরং এই সময়টাতে মিহি এসেছে তাই সে চিন্তামুক্ত হয়েছে কিছুটা। কিয়ান মুচকি এসে ভেতরে আসতে বলল মিহিকে। মিহিও কিয়ানের হাসির উত্তরে হাসি দিয়ে ভেতরে আসলো। তার সাথে একজন কম বয়সী নার্সও আছে। তাদেরকে রেখে কিয়ান চলে গেছে রুম থেকে বেরিয়ে। কিয়ানের কথা শুনে তাড়াহুড়ো করে আদৃশ এসেছিল। রুমে এসে দেখা পেল মিহির। কপাল কুঁচকে মিহির দিকে তাকিয়ে ভাবছে আদৃশ। এই রাতের বেলায় ঝড়ের মধ্যে মিহি একা একা এখানে আসলো কিভাবে? কিয়ান দাঁড়িয়ে আছে রুমের বাইরে। কিরণ আর আদৃশ্য সেখানেই দাঁড়িয়েছে গিয়ে। বেশ অনেকক্ষণ পর মিহি বেরিয়েছে রুম থেকে। চিন্তিত হয়ে কিরণ জিজ্ঞেস করলো মিহিকে। সুভার কি হয়েছে মিহি আপু? মিহি মুচকি এসে কিরণের হাত ধরে বলল। তুমি ফুপি হতে যাচ্ছ কিরণ? কিরণের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ান মিহির কথা শুনে একগাল হেসে পড়ল। মিহি আমি তাহলে মামা হতে চলেছি। উপনিস মাথা নাড়ল। কিরণ খুশি হয়েছে খবরটা পেয়ে, আনন্দে ও নাচতে ইচ্ছে করছে, কিন্তু ভাইয়ের কথাটা মাথায় আসলে চিন্তারা এসে ভিড় করছে ওর চোখে মুখে। কিরণ সামলালো নিজেকে, রুমে গিয়ে বসলো সুভার মাথার কাছে। মিহি চলেই যাচ্ছিল, আদৃশ ওর পিছু নিয়েছে, বারবার ডেকে যাচ্ছে মিহিকে। শুনো না শোনার ভান করে চলে যাচ্ছে সে। এখানকার সবকিছু মিহির চেনা, ছোট থেকেই তার বেড়ে ওঠা এখানেই। বাবার চাকরি বদলিতে সব পরিবার এখানে এসেছিল। মিহির আব্বু মারা গিয়েছিলেন কোনো একটা অ্যাক্সিডেন্টে, তখন নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন মিহি, কিন্তু রাজি হননি ওর আম্মু। মিহি এখানকার মানুষ, পরিবেশ সবকিছুর সাথে মানিয়ে নিয়েছিল আস্তে আস্তে। পড়াশোনার জন্য যখন নিজের পরিচিত জায়গা ছেড়ে মিহি শহরে গিয়েছিল, তখনই দেখা হয়েছিল অরণ্য, আনহা আর আদৃশের সাথে। অরণ্যকে বরাবরই সে ভাইয়ের চোখে দেখতো, বিপদে পড়লেই অরণ্য সুপারম্যানের মতো সাহায্য করতে ছুটে আসতো তাকে। আদৃশকে মিহি সেই প্রথম দেখা থেকে পছন্দ করতো, কিন্তু যখন বুঝলো আদৃশ আনহাকে চায়, সে সরে এসেছিল সবকিছু ছেড়ে ইন্টার্নি করার জন্য। যখন অরণ্যর হসপিটালে গেল, তখন আবারও দেখা হলো আদৃশের সাথে। আদৃশের প্রতি আনহার অমন অবহেলা দেখে মায়া হয়েছিল মিহির। আদৃশকে জানাতে চাইছিল সে যেভাবে আনহাকে চায়, কেউ একজন তাকে ওভাবে চায়। নিজের ভালোবাসার কথা বলেছিল মিহি আদৃশকে, কিন্তু লাভ কি হলো? আদৃশ বরাবরের মতোই ফিরিয়ে দিয়েছিল তাকে। মনের মধ্যে অভিমান জমেছিল মিহির, জেদ লাগছিল খুব, তাই সব ছেড়ে ছুড়ে চলে এসেছে এইখানে। সুবার অসুস্থতার খবর জানে মিহি, বাড়াবাড়ি কিছু হওয়ার আগে ছুটে এসেছে সে অরণ্যর কাছে। যে মিহি ঋণী, এসে অবশ্য খারাপ কিছু হয়নি, বরং ফুপি হবে শুনে সারপ্রাইজড হয়েছে সে। মিহি এসব ভাবছে আর হাঁটছে, হেঁটে যাচ্ছে। ওর সাথে আসা নার্স আগে আগে হেঁটে যাচ্ছে। আদৃশ তখন ওর কাছে এলো, হ্যাচকা টানে মিহিকে নিয়ে এলো নিজের কাছে। মিহি রাগ হচ্ছে খুব, আদৃশের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলছে। করছিসটা কি? ছাড় আমাকে। এত জেদি হলি কবে থেকে? জবে থেকে তুই আমাকে ইগনোর করছিস। আমি করছি না, তুই করছিস। কথা বলেনি মিহি, আচমকাই ধাক্কা দিয়ে উঠলো আদৃশের বুকে। আদৃশ কি যেন ভেবে ছেড়ে দিল মিহিকে। মিহিও আর অপেক্ষা না করে চলে যেতে চাইলো সেইখান থেকে। আদৃশ গম্ভীর কণ্ঠে বলে উঠলো তখন। আমি এগিয়ে দিব? আমি একাই যেতে পারবো। এত সাহস হলো কবে? ধাক্কা খেতে খেতে সাহস হয়ে গেছে, এখন আর আমি ভয় পাই না। মিহি কথা বাড়লো না আর, চলে গেল সেখান থেকে। মিহির যাওয়ার পানে তাকিয়ে আছে আদৃশ, কি যেন ভেবেই যাচ্ছে মনে মনে। কারো হাতের স্পর্শ কাঁধে পড়তেই ফিরে তাকিয়েছে আদৃশ, দেখলো কিয়ান দাঁড়িয়ে আছে তার ঠিক পাশে। কিয়ানের এখানে আসার কারণ অজানা নয় তার। আদৃশকেও মনে হলো অরণ্যকে খুঁজতে যাওয়া দরকার, কারণ অজানা নয় তার। আদৃশেরও মনে হলো অরণ্যকে খুঁজতে যাওয়া দরকার। এত সময় হয়ে গেল, অরণ্য আসছে না কেন? মানে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
বৃষ্টি কমেছে অনেক আগে, প্রকৃতি এখন অনেকটা শান্ত হয়ে এসেছে। আদৃশ আর কিয়ান হাঁটতে হাঁটতে এসেছে ওই জায়গাটায় যেখানে সুভা আর অরণ্য মিলে এসেছিল তখন। স্থানীয় কয়েকজন লোকও আছে কিয়ানদের সাথে। টর্চ জ্বালিয়ে আশেপাশে তাকিয়ে দেখছে সবাই। কিয়ানও সতর্ক চোখে চারপাশটা দেখছে ভালো করে, কোথাও কোনো জনমানবের উপস্থিতি নেই। অরণ্যকে খুঁজতে খুঁজতে খাদের সামনে এসে দাঁড়িয়েছে দুজনে। অরণ্যকে না পেয়ে ফিরে যাবে ভাবছে, ঠিক ঠিক তখনই কিয়ানের পায়ে কিছুটা লাগে। টর্চটা নিচের দিকে নিলে দেখতে পেল অরণ্যের হাতের ঘড়ি। মাটি থেকে ঘড়িটা তুলে নিল কিয়ান। স্পষ্ট মনে আছে কিয়ানের আসার সময় অরণ্যের হাতে দেখেছিল এটা। আদৃশ তখন কিয়ানের সামনে এসে হাতে থাকা কাদামাখা অরণ্যের ঘড়িটা দেখলো। দুজনের এবার চিন্তা হচ্ছে, অরণ্যর ফোন আর ঘড়ি এখানে, অথচ সে নেই। বুঝতে বাকি থাকলো না বড়সড় কোনো বিপদ হয়েছে অরণ্যর। এদিকে কিরণ বারবার ফোন দিয়ে যাচ্ছে কিয়ানকে। বিরক্ত হয়ে কিয়ান ফোনটা অফই করে দিয়েছে। কি বলবে কলটা ধরে? অরণ্যকে তারা পায়নি, শুধু পেয়েছে ওর ফেলে রাখা ঘড়ি আর ফোন। এই সময়টাতে সুবাকে আর টেনশনে ফেলতে চায় না কিয়ান। ভোর হয়ে গেছে অনেক আগে। কিয়ান আর আদৃশ পুলিশ স্টেশনে বসে আছে। কাল থেকে ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে অরণ্যকে খুঁজে যাচ্ছে তারা, কিন্তু কেউই এখানকার তেমন কিছু ভালোভাবে চেনে না। মিহিকেও ফোন দিয়েছিল আদৃশ, রিসিভ করেনি একবারও। রাগে আদৃশও মিহির নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রেখেছে। ভেবে নিয়েছে আর কখনো কথা বলবে না ওর সাথে। এবার কিয়ানদের উঠতে হবে এখান থেকে। ইন্সপেক্টরের সাথে প্রয়োজনীয় কথা বলতে উঠে যাবে ঠিক তখনই কোথা থেকে এক কনস্টেবল এসে জানিয়েছে ওই জায়গাটা নাকি কালকে কেউ একজন অর্ণর মতো কাউকে যেতে দেখেছে, কিন্তু ফিরে আসতে আর দেখেনি। খাদে পড়ে যাওয়ার আশঙ্কায় বেশি। কথাটা শুনে ভয় হলো কিয়ানের। ওই গভীর খাদে কেউ পড়লে তো আর বেঁচে ফেরার উপায় নেই। গলা শুকিয়ে আসছে ওর। আদৃশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বারবার কানের মধ্যে বাজছে, অর্ণ কি ঠিক আছে? পরক্ষণে আবার মনে হচ্ছে না না, অর্ণ কিছু হতে পারে না। অর্ণ তো জানেও না ওর ঘর আলো করে একটা ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র আসতে চলেছে। সবাই মিলে আবারও সেই খাদের কাছে গেল। পুলিশ বারবার বলছে হয়তো অর্ণ পড়ে গেছে এই গভীর খাদে, না হলে ওর হাতের ঘড়ি আর ফোন এখানে পড়ে থাকবে কেন? বুকের ভেতরে ছ্যাদ করে উঠেছে কিয়ানের। শোভাকে সে কি উত্তর দিবে? ফিরলেই তো জানতে চাইবে অর্ণ কোথায়। কি বলবে কিয়ান? হাতের মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে আছে এক যুবক। ডাক্তারেরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওর পাশে। মিহি একটু পরপর এসে চেক করছে ওর জ্ঞান ফিরেছে কিনা। বেশ অনেকক্ষণ পর নিভু নিভু চোখে তাকালো যুবকটি। মিহির চোখে পড়া মাছ দ্রুত এসে দাঁড়ালো ওর পাশে। সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল মিহি। ডাক্তারেরা মিহির কথা শুনে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল কোনো সমস্যা হলে যেন অবশ্যই ডাকে। মিহিও মাথা নাড়িয়ে সায় দিল। উদ্বিগ্ন হয়ে কিছু বলতে চাচ্ছিল মিহি, কিন্তু যুবকটি তাকে থামিয়ে দিয়ে বলল, আমার লাভবার্ড কেমন আছে মিহি? মিহি হেসে উত্তর দিল অরণ্যকে। তুই কি জানিস অরণ্য, তোদের বেবি আসে? কথাটা শোনা মাত্রই অরণ্য ছোটে হাসি খেলে গেল। সুভার অসুস্থতার লক্ষণ দেখে ব্যাপারটা আন্দাজ করেছিল সে, তবে নিশ্চিত ছিল না বলেই পাঠিয়েছিল মিহিকে। চোখ বন্ধ করে প্রশান্তি নিঃশ্বাস ছাড়ল অরণ্য। ইচ্ছে করছে এক্ষুনি সুভার কাছে ছুটতে যেতে, পুরো মুখ জুড়ে হাজারটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিতে। তাকে আনন্দে ভরে উঠেছে অরণ্যর হৃদয়। মনে মনে ভাবছে অরণ্য বাবা হওয়ার অনুভূতি তবে এমনই হয়। মিহি বুঝতে পারছে অরণ্যর খুশির কারণ। অরণ্য ওঠার চেষ্টা করছিল, মাথায় প্রচন্ড ব্যথা পেল। চোখ মুখ কুচকে বন্ধ করে নিল, সাথে সাথে শুয়ে পড়ল আবারও। মিহি সেটা লক্ষ্য করে দ্রুত দ্রুত বলে উঠল অরণ্যকে, তুই কি করছিস? তুই অসুস্থ ভুলে গেছিস? কাল থেকে সেন্সলেস হয়ে পড়েছিলি এখানে। আমি ফিরবো। ফিরবি মানে? হাঁটতে পারবি তুই? মাথায় আঘাতটা ঠিক হতে কম করে হলেও 2 সপ্তাহ সময় লাগবে। আর একটুর জন্য তো পটল তুলতে যাচ্ছিলি। অরণ্য চুপ করে শুয়ে রইল। অবাক হয়ে দেখছে মিহিকে। এখন পুরোপুরি প্রফেশনাল ডাক্তার হয়ে গেছে মিহি। মিহির এই সাফল্য দেখে ভালোই লাগছে অরণ্যর। মেঝেতে বসে খাটের সাথে মাথা হেলিয়ে দিয়েছে সুভা। কান্না করতে করতে ফুলে গেছে চোখ মুখ। কত সময় হয়ে গেল অরণ্যর মুখটা দেখেনি সে। অরণ্য কি জানে সে বাবা হতে চলেছে? তাদের একটা ছোট্ট বাবু আসবে। কোথায় গেল অরণ্য? চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে সুভার। কিয়ান এসেছে অনেকক্ষণ হলো। সুভা তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পায়নি কিয়ানের কাছ থেকে। রাগে এসে সুভা
নিজের রুমে দরজা আটকে বসে আছে। সকাল থেকে কিচ্ছু খায়নি পর্যন্ত কিরণ আর কিয়ান এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এত সময় হলো, ডেকে যাচ্ছে শুনেও চুপ করে বসে আছে সোফা। কিরণ আর কিয়ান চলে গেছে এক সময়। 2 দিন হলো অর্ণর কোনো খোঁজ নেই। বাড়িতে এখনো কাউকে কিছুই জানানো হয়নি। সুভার অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মেয়েটা। এদিকে কিরণ নিজেই ভেঙে পড়ছে। সুভাকে সামলাবে নাকি নিজেকে বুঝে উঠতে পারছে না সে। এই বেড়াতে আসার ইচ্ছেটাই ছিল সবচেয়ে বেশি কিরণের। এখন নিজের উপরই রাগ হচ্ছে। কেন এসেছিল এখানে? ওর ভাই কি আদৌ ঠিকঠাক আছে? অর্ণর কথা মনে পড়লে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে কিরণের। কিয়ান শত চেষ্টা করেও পারছে না কিরণ বা সুভাকে সামলাতে। সেও কি কম চেষ্টা করছে অর্ণকে খুঁজে পেতে? শোভা শুয়ে আছে বিছানায়। মিহি এসে দেখে গেছে কিছুক্ষণ আগে। বারবার বলেছে নিজেকে ঠিক রাখার কথা। শোভা শুধু শুনেছে মিহির কথা, নিজে থেকে কিছুই বলেনি সে। সবাই বেরিয়ে যেতে ধীরে ধীরে উঠে বসেছে শোভা। মাথাটা পুরো বিগড়ে গেছে ওর। বারবার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। কি যেন ভাবছে শোভা। এক ধারে তাকিয়ে আছে ফলের ঝুড়িতে রাখা ছুরিটার দিকে। কাপা কাপা হাতে বেড সাইড টেবিল থেকে ফল কাটার ছুরিটা তুলে নিয়েছে সে। চোখ বন্ধ করে ছুরিটা দিয়ে নিজেকে আঘাত করতেই যাবে, ঠিক তখনই কেউ এসে শক্ত করে ধরে ফেলেছে ওর হাত। সুভা থমকালো শুকনো ঠোক গিলে। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। এই কাকে দেখছে সুভা? নিজের অতি পরিচিত মানুষটাকে দেখে ওর চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। সুভা কি ঠিক দেখছে নাকি এটা তার স্বপ্ন? চোখের সামনে অর্ণকে দেখে আবেগে আপ্লুত হয়ে সুভা তাকে জাপড়ে ধরল। অর্ণ এদিকে রেগে আছে সুভার উপর। ওকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠেছে অরণ্য। কি করতে যাচ্ছিলে তুমি? চুপ রইল সুভা। কি বলবে বুঝে উঠতে পারছেন না। অর্ণকে এটা বলবে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল সে। অর্ণ কি ছেড়ে দিবে সুভাকে? ভালো করেই জানে তো অর্ণ রাগ সম্পর্কে। ভালো করে দেখলে অর্ণর মাথার ব্যান্ডেজটা নজরে আসলো সুভার। সুভা ওর হাতটা নিজের মাথায় ছুঁয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? মাথায় কি হয়েছে? অরণ্য দাঁড়িয়ে আছে আগের মতোই। সুভার হাতটা ধরে নিজের বুকে এনে রেখেছে। গার কাত করে ওর দিকে তাকে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো অরণ্য। তুমি ঠিক আছো? উত্তর না দিয়ে ছলছল চোখে সুভা তাকিয়ে আছে অর্ণর পানে। কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরেছে ওকে। অর্ণ বুকে মাথা রেখে ডুকরি কেঁদে উঠেছে সে। সুভার কান্নার শব্দ কানে বাজছে অর্ণর। বুকের ভেতরটা কেমন করে উঠেছে ওর। কষ্ট হচ্ছে খুব। অর্ণ শক্ত করে জড়িয়ে ধরল সুভাকে। কিছুক্ষণ পর মুখ তুলে অর্ণর দিকে তাকালো সুভা। অর্ণ মুচকি হেসে আলতো করে চুমু এঁকে দিল সুভার কপালে। নিজের 2 হাতের আঁচলায় সুভার মুখটি নিয়ে বলল তাকে, কাঁদছো কেন? তাকিয়ে দেখো, আমি পুরোপুরি ঠিক আছি। ক্রন্দনরত অবস্থাতে অর্ণর 2 হাত ধরে উত্তর দিল সোফা। কোথায় ছিলেন আপনি? অর্ণ কিছু না বলে তাকিয়ে রইল সুভার পানে। কিছুক্ষণ পর মুখে হাসি টেনে বলে উঠল, দেখলে বলেছিলাম না, একবার আমার ভালোবাসা পেলে যেদিকে তাকাবে শুধু আমাকে দেখবে। মিললে তো আমার কথা। সুভা হাসলো মনে মনে। সত্যি তো আজকাল ওর অশান্ত মনটা অন্য কিছুর কিছু বুঝে না। কিছু সময় চোখের সামনে না দেখলে কেমন পাগল পাগল লাগে। অরণ্যর প্রতি যে এতটা দুর্বল হয়ে পড়েছে নিজেও জানে না সুভা। খাবারের প্লেট হাতে তখনই রুমে ঢুকেছে কিরণ। বেডসাইড টেবিলে খাবারের প্লেটটা রেখে চলে যাবে তখনই অর্ণ ডেকে উঠেছে কিরণকে। কিরণের কষ্ট হচ্ছে, অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে। অর্ণ বুঝলো কিরণের কান্নার কারণ। ছোটবেলা থেকে কিরণ এমন। অরণ্য কোথাও গেলে কান্না করে ভাসাতো সে। ফিরে আসলে অরণ্য আবার আদর করে বুকে জড়িয়ে নিত বোনকে। কয়েকটা খেলনা উপহার দিলে ছোট্ট কিরণের রাগ ভেঙে যেত তখন। অরণ্য কি যেন ভেবে ওর হাত মেলে চোখের ইশারা ডাকলো কিরণকে। দেরি করলো না কিরণ, দৌড়ে গিয়ে জাপড়ে ধরলো ভাইকে। কান্না করেই যাচ্ছে অঝরে। অরণ্য চোখ মুছে শান্ত হতে বলছে। কিরণও শুনেছে অরণ্যর কথা। সুবাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকা কিয়ান মুখ ভেঙচি দিয়ে বলছে পিড়পিড় করে, রাগিনীর সব ভালোবাসা শুধু ভাইয়ের জন্য। আমি যেন বন্যার পানিতে ভেসে এসেছি। সুভা তাকিয়েছিল কিয়ানের দিকে। কথাটা স্পষ্ট শুনতে না পেল মুখের ভঙ্গিমায় বুঝতে বাকি নেই কিয়ান মনে মনে অরণ্য বা কিরণকে বুকুনি দিয়েছে ভাইয়ের এমন কাজে। সুভা হাসলো আনমনে। অরণ্য সুভাকে খাইয়ে দিয়েছে নিজের হাতে। এখন অনেকটা ভালো লাগছে ওর। নিয়ে চলে গেছে। যাওয়ার আগে বারবার বলেছে অরণ্যকে নিজের খেয়াল রাখতে। মাথার আঘাতটা ঠিক হতে অনেকটা সময় লাগবে। অরণ্য শুধু মাথা নাড়িয়ে
সায় জানিয়েছে মিহির কথায়। জানলার সামনে দাঁড়িয়ে আছে সুভা। অরণ্য ওকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। কি যেন ভেবে অরণ্য সুভাকে ঘুরিয়ে নিয়েছে নিজের দিকে, হাঁটু গেড়ে বসেছে মেঝেতে। কিছু বুঝে ওঠার আগে অরণ্য তার ঠোঁটের স্পর্শ দিল সুভার উদরে। হাসলো সুভা। অরণ্যর ঘন চুলের ভাঁজে হাত বোলালো নিজে। অরণ্য ওকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলছে বারবার, থ্যাংক ইউ লাভবার্ড, থ্যাংক ইউ ফর গিভিং মি এ বিগ সারপ্রাইজ। সুভা কথা বলছে না। ছোটের কোণে এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ও ভাবে। অরণ্য উঠে দাঁড়িয়েছে, সুভাকে কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চোখ বন্ধ করে ঘুমোতে বলেছে ওকে। সুভা শক্ত করে জড়িয়ে ধরেছে অরণ্যকে। মনে হচ্ছে ছাড়ে সে পালিয়ে যাবে সুভাকে ছেড়ে। অরণ্য হাসলো সুভার কাছে। ওর বন্ধ করা চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল নিজে। জানালাটা খোলাই ছিল, বাইরে থেকে বাতাস আসছে রুমে। বাতাসে সুভার শাড়ির পেটের উপর থেকে সরে গেছে অনেকটাই। টের পেয়ে ঠিক করতে যাচ্ছিল, তখনই খেয়াল করলো অরণ্য নিজের কাপা কাপা হাতটা দিয়ে ছুঁয়েছে সুভার উদর। সুভা তাকে দেখলো অরণ্যর দিকে, চোখ মুখে তার খুশি ছিলে। অরণ্য তাকিয়ে সুভার মায়াবী মুখপানে কাছে গিয়ে পরপর একটা চুমু দিয়েছে ওর পুরো মুখ জুড়ে। সুভা তখন বলতে যাচ্ছিল কিছু, ঠোঁটে চুমু দিয়ে ওকে থামিয়ে দিল অরণ্য। সুভার হাতটা ধরে বলল ওকে, লাভবার্ড, আমার কিন্তু গুনে গুনে 2টা সন্টু মন্টু চাই। সুভার হাসি পাচ্ছে অরণ্যর কথা শুনে। ঠাট্টা স্বরে বলেছে অরণ্যকে, মাত্র 2টা? 2টা? কারণ একসাথে 3-4টা ডাউনলোড দিতে গেলে তোমার কষ্ট হবে বেশি। এবার 2টা মেয়ে বাবু, পরের বার 2টা ছেলে বাবু। ক্রিকেট টিম না বানানো পর্যন্ত থামবো না আমি। সুভা খিলখিল করে হাসছে অরণ্যর কথায়। অরণ্য একদানে তাকিয়ে আছে ওর হাসি মাখা মুখটির দিকে। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙলো অরণ্যর। মনে হলো মিহি বা আদৃশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সুভাকে ঘুমাতে বলে অরণ্য চলে গেছে বাইরে। রিসোর্টের বাইরে একটা প্যাভিলিয়নে বসে আছে আদৃশ আর অরণ্য। তাদের কথার মধ্যে সেখানে কিয়ান এসে উপস্থিত হয়েছে। মিহি আর অরণ্য উপর রাগ লাগছে কিয়ানে। তার বোন অতটা কষ্ট পাচ্ছিল, অসুস্থ জেনেও মিহি কি বলেনি অরণ্যকে? বলেছে নিশ্চয়ই। অরণ্যর কথা শুনতে মিহিও কাউকে বলেনি যে অরণ্য ঠিক আছে। এই বিষয়টা নিয়ে তখন থেকে রেগে আছে কিয়ান। অরণ্য লক্ষ্য করলো কিয়ানের বিরক্তি মাখা মুখশ্রী। কি যেন ভেবে হেসে ওর কাঁধে হাত চাপড়ে মেরে বলল কিয়ানকে, আমার ভবিষ্যৎ বাচ্চাদের মামা হবি তুই। মুখটা কেমন পালোয়ানের মতো বানিয়ে রাখলে চলে? কিয়ান অরণ্যর হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে বলছে ওকে। কিয়ান যত সব ঢং। বোনের হাজবেন্ডকে সম্মান করতে শিখ, নইলে পাশে লাথি মারবো। উগান্ডা পাঠাতে বেশি সময় নেব না আমি। ফ্রিকুচকে তাকিয়েছে অর্ণর দিকে। অর্ণ ভাবলেশীন ভাবে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। কিয়ানের চাহনি দেখে বুঝলো আদৃশ এক্ষুনি বড়সড় কোনো ঝামেলা হয়ে যাবে এখানে। চোখের ইশারায় মাথা ঠান্ডা করতে বলছে কিয়ানকে। কিয়ান শুনলো আদৃশের কথা, তবে এখানে থাকলে ঝামেলা হবে অর্ণর সাথে, তাই চলে যেতে নিচ্ছিল। আদৃশ ওর হাত ধরে আটকে নিয়েছে, নিজের পাশে বসতে বলেছে কিয়ানকে। কিয়ান আর অরণ্য বসে আছে মুখোমুখি, একে অপরের দিকে রেগে মেগে তাকাচ্ছে বারবার। মনে মনে হয়তো বকাঝকাও করছে একজন অন্যজনকে। আদৃশ মাথায় হাত দিয়ে একবার তাকাচ্ছে কিয়ানের দিকে, তো আরেকবার তাকাচ্ছে অরণ্যর দিকে। পরক্ষণে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলছে, এই যুদ্ধ শেষ হওয়ার নয়। আদৃশ কিছু বলেছে বুঝতে পেরে ফ্রিকুচকে অরণ্য তাকিয়েছে ওর দিকে। আদৃশ অরণ্যকে বলতে বলেছে বারবার, কি হয়েছিল তোর? আর কোথায় বা ছিলি অরণ্য? অরণ্য কি যেন হলো, চুপ করে বসলো কিছুক্ষণ, কিছু না বলেই উঠে গেছে সেখান থেকে। কিয়ান ফ্রিকুচকে অরণ্য যাওয়ার দিকে তাকিয়ে বলছে আদৃশকে, দেখলে এমনি এমনি কি আমি এই লোকটাকে অহংকারী বলি? কিয়ান কথাটা বলে শেষ করেছে কিনা কেউ পেছনে এসে চুল টেনে ধরেছে ওর। কিয়ানের বুঝতে বাকি নেই এটা কিরণ। তার মাথা চুল ধরে টানবে এত বড় সাহস আর কারো হয়নি। রাগিনী, ছাড়ো। টাকলা বানাতে চাচ্ছ নাকি আমাকে? তা তো বটেই। আরেকবার আমার ভাইয়াকে নিয়ে কিছু বলে দেখুন, মাথার সব চুল কেটে হাতে ধরিয়ে দেব। আবহাওয়া মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। কিরণ একবার চোখ বুলালো চারিপাশে। কিয়ানকে কিছু না বলে চলে যাচ্ছিল সেখান থেকে। কিয়ান হুট করে গিয়ে ওর সামনে দাঁড়িয়েছে। কিছু বুঝে ওঠার আগে কোলে তুলে নিয়েছে কিরণকে। কিরণ বুঝলো না কিয়ানের মনে কি চলছে, জিজ্ঞেস করেনি আর। কিয়ানের কাজে রাগ চলে গেছে ওর।
চোখ মুখে হাসি রেখা ফুটে উঠেছে কিরণের। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। রুমে যেতে যেতে আদো ভেজা হয়ে গেছে দুজনে। আদির বেচারা ওখানে বসে আছে গালে হাত দিয়ে, তাকিয়ে আছে জোড়া কবুতরের দিকে। রুমে এসে কিয়ান নামালো কিরণকে, পা থেকে মাথা পর্যন্ত দেখলো ওকে। ভিজা শাড়িটা পুরোপুরি লেপ্টে আছে গায়ের সাথে। পাতলা জর্জের শাড়িটা ভেদ করে কিরণের ফর্সা মেয়েধীন উদর স্পষ্ট দেখা যাচ্ছে। কিয়ানের ইচ্ছে করছে নিজের ঠোঁট ছোঁয়াতে কিরণের শরীরের প্রতিটি ফাঁচে ফাঁচে। দেরি কিসের, বউ তো তারই। এই ভেবে কিরণের কাছে এগিয়ে আসলো কিয়ান। কিরণ নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো কিয়ানের গলা। কিয়ান ওর ঠোঁট ছোঁয়ালো কিরণের কাঁপা কাঁপা ঠোঁটে। বেশ অনেকক্ষণ পরে ছেড়ে দিল ওকে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে কিরণের। ভাবলো সে পালাবে এক্ষুনি, কিন্তু বাধা পড়লো আবারও। কিয়ান ওর কোমর চেপে ধরে নিয়ে এসেছে নিজের কাছে, ঠোঁট আঁকড়ে ধরেছে আবারও। কিরণ ছটফট করে পালাতে চাইল। রাগে কিরণ কামড় বসিয়ে দিয়েছে ওর ঠোঁটে। তীব্র জ্বলন অনুভব করলো কিরণের। সাথে সাথে খামচে ধরেছে কিয়ানের মাথার চোখ। কিয়ানের হুঁশ নেই সেদিকে। ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়েছে কিরণের গলায়। বিরক্ত লাগছে এবার কিরণের। কিয়ানের বুকে সজোরে ধাক্কা দিয়ে বলেছে ওকে। ছাড়বেন আমাকে? কিয়ান নিজের কাছে নিয়ে এসেছে কিরণকে, কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। বলছে ওকে, আই নিড ইউ রাগিনী, প্লিজ আটকিও না আমাকে। কিরণ কথা বলো না, চুপচি করে তাকিয়ে রইল কিয়ানের মুখপানে। কিয়ান হেসে চুমু দিল কিরণের ছোঁচে। কিরণের পরনে শাড়িটা কিয়ান এলোমেলো করে দিয়েছে অনেক আগে। কোলে তুলে নিয়ে এসেছে বিছানায়। ঠান্ডার মধ্যেও কেমন ঘামছে কিরণ। কিয়ান ওর কাছে গিয়ে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে কিরণকে। অর্ণ শুয়ে আছে সুভার পাশে, নিজের হাতের আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছে সুভার ঘুমন্ত মুখশ্রে। ঘুমের ঘোরেই সুভা এসে ওকে জড়িয়ে ধরেছে। অরণ্য হেসে ঠিক সুভার মতো করে জড়িয়ে ধরেছে ওকে। চোখ বন্ধ করে ভাবছে সেদিনের কথা। আমি ঠিক সময় মতো না এলে হয়তো আজ অর্ণ এই পৃথিবীতে থাকতো না। রায়ানের মুখে বরাবর সুভার নামটা শুনে বিরক্ত হচ্ছিল অর্ণ। রাগে মাথা ফেটে পড়ছিল ওর। রায়ান তখন ছুটে আসছিল অর্ণকে ধাক্কা মেরে খাদে ফেলবে বলে। অর্ণ ওর দিকে তাকে বাঁকা হাসছিল। তখনই যেই না রায়ান অর্ণর কাছে এসেছে, অর্ণ সরে গিয়েছে ওখান থেকে। মুহূর্তের মধ্যেই অর্ণর জায়গায় রায়ান গিয়ে গভীর খাদেই পড়ে। মিহির মনে হচ্ছিল অরণ্যই পড়ে গেছে গভীর খাদে। এখান থেকে পড়লে যে ফেরার উপায় নেই। ভয় আর আতঙ্ক চিৎকার নিয়ে উঠেছিল সে। ভয় আর আতঙ্কে চিৎকার করে উঠেছিল সে। কিছুক্ষণ পর যখন চোখ খুলে তাকালো, মিহি দেখে অর্ণ ঠিক তার সামনেই দাঁড়িয়ে হাসছে মিহির ভয়ার্ত মুখশ্রী দেখে। মিহির শরীর তখনও কাঁপছে। ভয় অর্ণ ঠিকঠাক আছে দেখে মনে হচ্ছিল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আবারও। মিহি এগিয়ে যাচ্ছিল অর্ণর দিকে। মিহি কাছে যাওয়ার আগে অর্ণ লুটিয়ে পড়েছে মাটিতে। চিন্তিত হয়ে মিহি ওর পাশে বসে বারবার ডাকছিল অর্ণকে। সাড়া না পেয়ে ভয় হচ্ছিল ওর। ভালো করে খেয়াল করে বুঝতে পারে রায়ান ওর মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। অর্ণর গায়ে থাকা সাদা শার্ট রক্তে ভিজে লাল হয়ে গেছে। আকাশে তখন মেঘ ডাকছিল, প্রকৃতি জানান দিচ্ছিল বৃষ্টির আসতে চলেছে। উঠে গিয়ে তখন সেখানকার কিছু স্থানীয় লোকেদের ধরে নিয়ে এসেছিল মিহি। পরিচিত মুখ ছিল বিদায় তাদের কাছ থেকে সাহায্য পেয়েছিল সে। অরণ্যকে হসপিটালে নিয়ে আসা হলো। মিহি সবাইকে অরণ্যর পরিচয় দিতে চিনে ফেলেছে তারা। প্রাণপণে চেষ্টা করেছে অরণ্যকে সুস্থ করতে। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় মিহি ভেবেছিল আদৃশকে জানাবে সবটা ইমিডিয়েটলি। অরণ্যকে নিয়ে ঢাকায় ফিরতে হবে তাদের। কিন্তু পরক্ষণে আবার মনে পড়েছিল অরণ্যর বলা কথা। মাথায় হাত চেপে বারবার মিহিকে বলেছিল অরণ্য, আমার এই অবস্থার কথা যেন কোনোভাবেই শোভা বা কিরণকে না জানানো হয়। মিহিও শুনলো অর্ণর কথা। অর্ণ না বলা পর্যন্ত কাউকে কিচ্ছু বলবে না বলে ঠিক করলো সে। কিন্তু অনেকক্ষণ হলো অর্ণর জ্ঞান ফিরছে না দেখে টেনশন হচ্ছিল মিহির। ফোনটা অন করতে আদৃশ্য অনেকগুলো কল দেখেছিল। চোখে মুখে চিন্তারা ভিড় জমালেও অর্ণ বলেছিল মিহিকে শুভ অসুস্থ, ওর কি বাড়াবাড়ি কিছু হলো? কথাটা মাথায় আসা মাত্র অরণ্যকে হসপিটালে রেখে নার্সকে সাথে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল মিহি। বর্তমান সুভা নড়াচড়ায় চোখ খুলে তাকিয়েছে অর্ণ। দেখলো সুভা নিজেও তাকিয়ে আছে ওর দিকে। অর্ণ হেসে সুভার কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো ওকে, কিছু লাগবে তোমার? বাড়ি ফিরবো আমি। অর্ণ সায় জানালো সুভার কথায়।
দুজনেই কথা বলছিল, কখন যে সুভার চোখ লেগে গেছে টেরও পায়নি অর্ণ। অবাক হয়নি সে। এই সময়টাতে মেয়েদের অনেক চেঞ্জেস এসেছে সুভারও। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। আজকে অর্ণদের ফিরে যাওয়ার কথা। ব্যাগপত্র হাতে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে এসেছে সবাই। অর্ণ অপেক্ষা করছে মিহির জন্য। ও আসলেই তবেই যাবে। কিয়ান আর কিরণ চলে গেছে নিজেদের গাড়ি নিয়ে। শুভা গিয়ে গাড়িতে উঠে বসেছে অনেক আগে। শরীরটা খারাপ লাগছে ওর। এখানকার কিছুই ভালো লাগছে না। বারবার ফিরে যেতে ইচ্ছে করছে নিজের বাড়িতে। কাছের মানুষদের কাছে সুপার প্রেগন্যান্সির খবর পাওয়ার পর ওর চাচি আর শাশুড়ি কয়েকবার যে ফোন দিয়েছে তার ঠিক নেই। পারলে তো ওনারা এক্ষুনি চলে আসেন সুভার কাছে। সুভার ভালো লাগছে ওর প্রতি ওনাদের এত এত যত্ন দেখে। এত খুশির মধ্যেও মনের মাঝে একটা খারাপ লাগা কাজ করছে ওর। বারবার নিজের মায়ের মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। সুভার মা হতে চলেছে শুনলেও রাম্মু নিশ্চয়ই এতটাই খুশি হতেন যতটা হয়েছেন অর্ণ রাম্মু। অর্ণ ডাকে ধ্যান ভাঙলো সুভার। পাশে এসে বসতেই কিছু বলার সুযোগ না দিয়েই কাঁধে মাথা রাখলো ওর। কিছুক্ষণ পর মুখ তুলে তাকাতেই অর্ণ পরম যত্নে নিজের ঠোঁট ছোঁয়ালো সুভার কপালে।